প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সক্রিয়ায়ন পরিশোষণের সর্বশেষ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে মতবাদ সেটা হচ্ছে লুন্ডেগরের মতবাদ। তোমরা যে এর আগের দুইটা মতবাদ, এই লেসিন বাহকদান মতবাদ, প্রোটন নিউট্রন কোট্রান্সফর্মার পরীক্ষায় সৃজনশীল পরীক্ষার আগে তোমরা ওই দুইটা মতবাদ না পড়ে গেলেও তোমার মন চাইলে পড়বা, না চাইলে পড়বা না, কিন্তু এইটা মাস্ট পড়ে যেতে হবে। কারণ তুমি যদি টেস্ট পেপার খুলো তাহলে দেখবা এই লুন্ডেগরের মতবাদ কয়েকবার সৃজনশীলে আসছে। তো এটাই ইম্পর্টেন্ট, এটা সবসময় রাখতে হবে এবং এটার যে আঁকানোর কৌশল সেই কৌশলটা দেখা দিব। পরীক্ষা যখন আসে ওইভাবে যেভাবে আমি আঁকা দিব ওইভাবে আঁকাবা, প্লাস হলো বর্ণনাটা দিবা। আর আমি এটা হ্যান্ড নোট আমার ফেসবুক নাজমুল টিউটোরিয়াল ফেসবুক পেজে দিয়ে দেবো। তো এখন আসি লুন্ডেগরের মতবাদ আঁকানোর কৌশল, এটা আমরা কিভাবে আঁকাবো। তো প্রথমে এটা ধরি, এটা হচ্ছে আমার সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি, পুরোটাই আমার কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। এটা হচ্ছে কোষ ঝিল্লির বাহিরের অংশ, আর এটা হচ্ছে কোষ ঝিল্লি পার করে আমার সেলের ভিতরের অংশ। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে দেখো এইরকম একটা টান দিব, একটা এরকম করে। এটা কি এখানে কয়টা টান আছে? একটা দুইটা, তবে এক জোড়া, এরকম 4 জোড়া জিনিস এইখান থেকে এদের মধ্যে দিব। যেমন এখানে দিই, এটা দিলাম আমার 1 জোড়া, আবার দিলাম একটু ফাঁকা দিয়ে 2 জোড়া। এই যে আমার কি 1 2 3 জোড়া, আমি দিব কয় জোড়া? 4 জোড়া। এই যে এটা হয়ে গেছে আমার 4 জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া। এখন তীর চিহ্ন কিভাবে দিব? এখান থেকে শুরু করবে, এই সাইড থেকে 2টা তীর চিহ্ন নিচে, 2টা উপরে, 2টা নিচে, 2টা উপরে। এখন এখানে কিছু জিনিস লিখবো, সেটা হচ্ছে সাইটোক্রোম। সাইটোক্রোম জিনিসটাকে এটা আমি পরে যখন বিবরণ দেবো সেটা একটু পরে পড়বে। এখন লিখবো সাইটোক্রোম কি। দেখো সর্বশেষ এটা যদি কোষ ঝিল্লি হয়, এটা ভিতর, তাহলে এটা কি কোষ ঝিল্লির ভিতরের তল, এই সাইডটা কোষ ঝিল্লির ভিতরের দিক। আর এটা কি? এটা কোষ ঝিল্লির ভিতর, কিন্তু এখান থেকে এটা কি কোষ ঝিল্লির একটু বাইরের দিক, এটা বাইরের তল। তো ভিতর থেকে আমরা বাইরে লিখবো সাইটোক্রোম বি। কারণ কি আমরা যখন ছোট থাকি, খুব ছোট, তখন আমরা তাকে লিখি বেবি। আর একটু বড় হয় তাকে কি বলি? চাইল্ড। তার মানে সি, তোমরা এখানে সাইটোক্রোম সি। চাইল্ড যখন আরেকটু বড় হয়, যেমন আমার বয়সের, তাকে আমরা বলি কি? অ্যাডাল্ট। তাহলে কি? সাইটোক্রোম এ। এভাবে ভিতর থেকে বাইরে থেকে মনে রাখবা বেবি, চাইল্ড, অ্যাডাল্ট। বা এভাবে মনে রাখতে পারি বাইরে থেকে ভিতরে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ানের এ, ক্রিকেটের সি, বোর্ডের বি, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। এভাবে সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ। এখন উপরে লিখবো ফেরাস। আয়রনের কিন্তু 2টা আয়ন আছে, আয়রনের 2টা আয়ন। একটা হচ্ছে আমার হইতে পারে ফেরাস আয়ন Fe2+ বা ফেরিক আয়ন Fe3+। তাহলে এই উপরের দিকে প্রথমে লিখবো আমরা Fe2+, তারপর Fe3+, এরপর Fe2+। এখান থেকে দিকে 2+, 3+, 2+। আবার নিচে ঠিক তার উল্টা, এখানে যেহেতু 2+, এখানে তার উল্টা ফেরাসের 2টা আছে, Fe2+, Fe3+। এখানে 2+ তার নিচে হবে Fe3+। এখানে লিখছি Fe3+, তার নিচে হবে আমার কি? Fe2+। ঠিক তার অপোজিটটা Fe2+, তাহলে আয়রনে আরেকটা আয়ন কি আছে? Fe3+। এই হলো আমার কাজ। তারপরে এই এখানে একটা ইলেকট্রন দেই, এই সবার শেষে এখানেও কি একটা ইলেকট্রন আমরা দিই। এখানে একটা দিবা, এখানে একটা দিবা। তো এখানে অ্যানায়ন দিই একটা A-, এখানে একটা অ্যানায়ন দিই A-। এটা হচ্ছে ভিতরে, বাইরে আরেকটা দিই A-, বাইরে আরেকটা দিই A- বা অ্যানায়ন। এখান থেকে এই বরাবর সুন্দর করে তীর চিহ্ন, এটা এই দিক থেকে তীর চিহ্ন দিই। এই আমার কাজ। আর এখান থেকে ফেরাস আয়নের ক্যাটায়ন সংখ্যা কত? 2টা। যেহেতু 2টা, তাহলে এটার উপরে দিব 2A-। মনে রাখবা আয়রনের ক্যাটায়ন সংখ্যা যত, অ্যানায়ন সংখ্যা উপরে দিবা তত। এটা 3+, তাহলে 3A-। এটা 2+,
2a মাইনাস, যতটা ক্যাটায়ন ততটা অ্যানায়নের সংখ্যা। 3 প্লাস তাহলে কি 3a মাইনাস, Fe2 প্লাস 2a মাইনাস, Fe3 প্লাস তার মানে কি 3টা অ্যানায়ন 3a মাইনাস। এই গেছে তোমার কাজ অনেকটা প্রায় শেষ। এই ইলেকট্রনটা একটা তীর চিহ্ন দিবা, নিচে এখানে দিবা পানি ওয়াটার, আর এখান থেকে একটা দাও, এখানে হাইড্রোজেন আয়ন, এখানে আমি একটা রিঅ্যাকশনের নাম লিখব। এই রিঅ্যাকশনের নাম হচ্ছে ডিহাইড্রোজেনেস রিঅ্যাকশন, ডিহাইড্রোজেনেস রিঅ্যাকশন। এটার সাথে এর যুক্ত হচ্ছে, আর এখান থেকে ইলেকট্রনটা এইখানে আসছে, এখানে একটা তীর চিহ্ন দেবে নিচে। তাহলে কারণ হাইড্রোজেন কিন্তু আমি এখানে উৎপন্ন করছি পানি, পানির জন্য কি হাইড্রোজেন দরকার, আর কি দরকার অক্সিজেন। তাহলে কি এখানে কি অক্সিজেন আছে কোথাও না, তাহলে আমি বাইরে থেকে অক্সিজেন যোগ করব, 1/4 অক্সিজেন আমি এটা এখানে যুক্ত করব, আর এই পানি অণু উৎপন্ন হবে হাফ অণু। এটাই হচ্ছে তোমার লুন্ডেগারের মতবাদের ফিগার। এভাবে এই পদ্ধতিগুলো অনুসরণ করলে খুব সহজে তোমরা ফিগার টাকাবে, পরীক্ষাটা আসলে অবশ্যই ফিগার টাকাবা। ফিগার আসলে এই যে সব কিছুই কি পেন্সিল দিয়ে করবে, এই লেখাগুলো পেন্সিল দিয়ে, আর নিচে লিখে দেবো, অবশ্যই লিখতে হবে ফিগার লুন্ডেগরের মতবাদ, লুন্ডেগরের মতবাদ। এই প্রত্যেকটা জিনিস পেন্সিল দিয়ে লিখবা, এরপরে যা তুমি বর্ণনা লিখবা সেটা তোমার কলম দিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ফিগারে একটা জিনিস মিস গেছে, সেটা হচ্ছে এখানে এই লুন্ডেগরের মতবাদের আগে এখানে আরেকটু বড় একটা করে দাগ দিবা। যেমন বাহির থেকে ভিতর থেকে বাহির থেকে অ্যানায়ন প্রবেশ করছে, তেমন ক্যাটায়নে প্রবেশ করবে, ক্যাটায়নটাকে আমি M+ দ্বারা প্রকাশ করতেছি, সেই ক্যাটায়নটা এবার নর্মাল ভাবে দিয়ে দিবে। এখানে কোনো সাইটোক্রোম পাম্প এভাবে কোনো কিছু দেওয়ার দরকার নেই, নর্মাল ভাবে সে বাহির থেকে ভিতর প্রবেশ করছে। এটা হচ্ছে এই শেষ আমার ফিগার। নিচে এই ক্যাটায়ন M+ দিবা, এই ফিগার শেষ। এরপর নিচে লিখবা ফিগার লুন্ডেগরের মতবাদ। তোমাদের আরেকটা দিয়ে দিছে যে সেল মেমরি এই পাশটা ভিতরের দিক, তাই ভিতরের তল, এই পাশটা বাইরের তল। এটাতে মোচা দিতে পারো, লিখলেও ভালো, না লিখলেও কোনো প্রবলেম নেই, কিন্তু এই M+ এখান থেকে প্রবেশ করে এটা দেখা দিবে, নিচে লিখবে লুন্ডেগরের মতবাদ। এখন সেই মতবাদটা কিভাবে হচ্ছে, ডিহাইড্রোজেনেস রিঅ্যাকশন। ডিহাইড্রোজেনেস রিঅ্যাকশন মানে হাইড্রোজেন ভেঙে যাবে, হাইড্রোজেন ভাঙলে কি কি উৎপন্ন হয় সেই জিনিসটা। তো নরমালি এখানে একটা হাইড্রোজেনের মধ্যে নিউক্লিয়াস কি থাকে, শুধু একটা ইলেকট্রন, কিন্তু তার কি নিউট্রন থাকে না। হাইড্রোজেন কি হয়, হাইড্রোজেন রিঅ্যাকশন কি, হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন আয়নে পরিণত হয়। তাহলে এটাকে আমি এইভাবে যদি লিখতে পারি, হাইড্রোজেন আয়ন প্লাস ইলেকট্রন। তাহলে একটা হাইড্রোজেন ভেঙে তৈরি হয় একটি হাইড্রোজেন আয়ন আর একটি ইলেকট্রন। এটা হচ্ছে সেই হাইড্রোজেন আয়ন আর এটা হচ্ছে সেই ইলেকট্রন। তো প্রথমে কি হয়, ডিহাইড্রোজেন প্রক্রিয়া ভেঙে হাইড্রোজেন আয়ন ইলেকট্রন তৈরি হচ্ছে, সেই ইলেকট্রন এখানে গেছে, এখানে গিয়ে এই সাইটোক্রমে যুক্ত হয়। এই লুন্ডেগরের মতবাদকে সাইটোক্রম পাম্প মতবাদও বলা হয়। সাইটোক্রম পাম্প থিওরি বলে। এর কারণ কি, প্রথম জানি সাইটোক্রম কি। সাইটো শব্দের অর্থ হচ্ছে সেল বা কোষ, আর ক্রোম শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিস রঙিন। তার মানে এটা একটা কোষীয় বস্তু যা রঙিন। আর সাইটোক্রম আমি বললাম এর আগেও যে সক্রেটিসের মতবাদ, যেমন প্রথমে লেসিন বাগ মতবাদ, এখানে বাঘ হিসেবে কাজ করছে লেসিথিন, তারপরটা যে প্রোটন ট্রান্সপোর্ট মতবাদে প্রোটিন ক্যারিয়ার হিসেবে কাজ করছে, এখানেও বাহক হিসেবে কাজ করে সাইটোক্রোম। এই মতবাদ অনুসারে সাইটোক্রোম বাহক হিসেবে কাজ করে বলেই একে সাইটোক্রোম পাম্প থিওরি বলা হয়। আর সাইটোক্রোম কি বহন করে, সাইটোক্রোম আমার ইলেকট্রন আর অ্যানায়ন বহন করে। সাইটোক্রোম ইলেকট্রন এবং অ্যানায়ন বহন করে। তো প্রথমে এই ইলেকট্রনটার নিচে সেই ইলেকট্রনটা এই সাইটোক্রোম বি গ্রহণ করবে। আর সাইটোক্রোম বিতে আমি কি দিছি, Fe2+ দিছি, Fe3+। এখন Fe2+ আর Fe3+ এর মধ্যে কি কি রিঅ্যাকশন অফ পসিবল সেটা দেখি। দেখো Fe2+ কি করতে পারে, আরো একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ এ পরিণত হতে পারে। আর Fe3+ এর পক্ষে কি পসিবল, Fe3+ আমার একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ এ পরিণত হতে পারে। এই Fe2+ এবং 3+ এই দুই ধরনের রিঅ্যাকশনই করতে পারে। Fe2+ কিন্তু আরেকটা ইলেকট্রন ত্যাগ করে Fe1+ এ পরিণত হওয়া সম্ভব না। Fe3+ আরেকটা ইলেকট্রন গ্রহণ করে Fe4+ এই দুজনের মধ্যে এটা সম্ভব। Fe2+ জারণ বিক্রিয়ার মাধ্যমে Fe3+ এ পরিণত হয়, Fe3+ একটি ইলেকট্রন গ্রহণ করে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে Fe2+ তৈরি করতে পারে। এটাই হচ্ছে এদের মধ্যে এই দুটো জিনিস পসিবল।
তাহলে সে যখন ইলেকট্রনটা গ্রহণ করবে সেই ইলেকট্রনটা সাইটোক্রোম বিতে যাবে। সাইটোক্রোম বির কোন অংশে সেই ইলেকট্রনটা গ্রহণ করবে? দেখো ইলেকট্রন Fe2+ ইলেকট্রন ত্যাগ করে আর Fe3+ কি করে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে সাইটোক্রোম বি এর Fe3+ এই ইলেকট্রনটাকে গ্রহণ করবে। ইলেকট্রনটাকে গ্রহণ করে Fe3+ Fe2+ এ পরিণত হবে। এই যে Fe3+ ইলেকট্রন গ্রহণ করে Fe2+ এ পরিণত হয়েছে। এরপর কি করে আমার Fe2+ এর সমস্যা Fe2+ কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে পারে না, সে কি ইলেকট্রন ত্যাগ করে। Fe2+ ইলেকট্রন ত্যাগ করে এই যে Fe3+ এ পরিণত হয়। Fe2+ যে ইলেকট্রনটা ত্যাগ করে সেই ইলেকট্রনটা সাইটোক্রোম বি থেকে সাইটোক্রোম সি তে আসে। সাইটোক্রোম সির কোন অংশ আবার সেই ইলেকট্রনটা গ্রহণ করবে? অবশ্যই কি Fe3+, কারণ Fe3+ ইলেকট্রন গ্রহণ করে Fe2+ এ। তাহলে সাইটোক্রোম সি Fe3+ এই ইলেকট্রনটা গ্রহণ করে Fe2+ এ পরিণত হয়। আবার এই Fe2+ ইলেকট্রনটাকে ত্যাগ করে, ইলেকট্রনকে ছেড়ে দেয়, সেই ইলেকট্রনটা সাইটোক্রোম এ তে আসে সাইটোক্রোম সি থেকে। সাইটোক্রোম এর Fe3+ আবার সেই ইলেকট্রনটা কি গ্রহণ করে, ইলেকট্রনটা গ্রহণ করে সেই ইলেকট্রনটা পরিণত হয়, ইলেকট্রনটা Fe3+ ইলেকট্রনটা গ্রহণ করে তা পরিণত হচ্ছে Fe2+। Fe2+ কি করে? Fe2+ এর সম্মুখ ইলেকট্রন ত্যাগ করা, Fe2+ ইলেকট্রনটা ত্যাগ করে দিয়েছে। এই সেই ইলেকট্রন আবার পরবর্তীতে দেখো ডিহাইড্রোজেন বিক্রিয়া কি উৎপন্ন হয় বলছিলাম, হাইড্রোজেন ভেঙে হাইড্রোজেন আয়ন প্লাস ইলেকট্রন। এটা হচ্ছে ইলেকট্রন। দেখো এভাবে একটা কোষ ঝিল্লির ভিতর থেকে বাইরের দিকে ইলেকট্রনটা পরিবাহিত, মনে রাখবা। ইলেকট্রন কি করবে? ইলেকট্রনের প্রবাহ হচ্ছে এই দিকে, ভিতর থেকে বাইরের দিকে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, ভিতর থেকে বাইরের দিকে ইলেকট্রন আসছে। আর ডিহাইড্রোজেন প্রক্রিয়া আরেকটা জিনিস তৈরি, সেটা কি হাইড্রোজেন আয়ন। এই যে হাইড্রোজেন ইলেকট্রন যুক্ত হবে এবং সাথে কি বাহির থেকে অক্সিজেন ভিতরে প্রবেশ করে পানি তৈরি করবে। দেখো পানি কিভাবে তৈরি হয়? আমার পানি হচ্ছে কি পানি হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে গঠিত হয়। তো এখানে এই হাইড্রোজেন আয়ন আর ইলেকট্রনটা যুক্ত হয়ে এই হাইড্রোজেন যুক্ত হয়ে একটা হাইড্রোজেন তৈরি করছে। কিন্তু পানি তৈরি করার জন্য আমার কয়টা হাইড্রোজেন দরকার? দুইটা। কিন্তু আমার এখানে আছে কয়টা হাইড্রোজেন? একটা। এই কারণে সামনে আমি হাফ দিছি, কারণ হাফ হাইড্রোজেন ইকুয়াল টু কি একটা হাইড্রোজেন, এই কারণে এখানে কি হাফ আসছে। আর বাইরে থেকে আমরা যেহেতু এখানে পানি উৎপন্ন করছে, পানি উৎপন্নের জন্য হাইড্রোজেনের অক্সিজেন দরকার, এই কারণে বাইরে থেকে 1/4 অক্সিজেন তৈরি করছে, অক্সিজেন দিচ্ছে। কারণ কি এই অক্সিজেন মানে এখানে হাফ অক্সিজেন কেন? কারণ কি এখানে আমার একটা হাইড্রোজেন আর কি 1/4 অক্সিজেন। তাহলে দেখো 1/4 অক্সিজেন মানে কি শুধু হাফ অণু অক্সিজেন প্লাস একটা হাইড্রোজেন, এটা বিক্রিয়া করলে কি হাফ অণু হাইড্রোজেন পানি অণু তৈরি করে। কারণ হাফ অণু পানির অণুর মধ্যে একটা হাইড্রোজেন থাকে আর 1/2, কারণ হাফ অণু পানির মধ্যে একটা হাইড্রোজেন আর হাফ অণু অক্সিজেন থাকে, সেটাই কি এখানে আছে 1/4 অক্সিজেন মানে কি হাফ অক্সিজেন। তার মানে এখানে হাফ অক্সিজেন আছে, একটা হাইড্রোজেন, তার মানে হাফ অণু হাইড্রোজেন তৈরি হয়েছে। এভাবে ইলেকট্রন ভিতরের তল থেকে বাইরের তলে পরিবাহিত। এখন এসে অ্যানায়ন কি করে? যখনই এই Fe2+ ইলেকট্রনটা ত্যাগ করে তখনই বাহির থেকে একটা অ্যানায়ন এই Fe2+ গ্রহণ করবে। দেখো আমি বলছি কি একটু আগে বলছি ক্যাটায়ন যতটা অ্যানায়ন কি ততটা। এখানে Fe2+ এ ক্যাটায়ন দুইটা, তার মানে অ্যানায়ন 2A-, তখন কি করে বাহির থেকে একটা অ্যানায়ন এখানে আসে, এখানে আসে এই 2A- এর সাথে অ্যানায়নটা যুক্ত হয়। তাহলে দুইটা অ্যানায়ন 2A- প্লাস একটা অ্যানায়ন বিক্রিয়া করে আমার তৈরি করবে কি 3A-। এভাবে কি এই বাহির থেকে একটা ইলেকট্রন ভিতরে প্রবেশ করে 2A- মানে Fe2+ যুক্ত হয়, তখন সেটা হয়ে যায় কি 3A-। তখন এই তিনটা অ্যানায়ন থেকে আরেকটা ইলেকট্রন ত্যাগ করে, সেই ত্যাগকৃত ইলেকট্রন সাইটোক্রোম সি তে আসে। সাইটোক্রোম সি কোনটা গ্রহণ করে? আবার Fe2+ এর এই যে দুইটা অ্যানায়ন সেই অ্যানায়নটাকে গ্রহণ করে, ত্যাগকৃত একটা অ্যানায়ন। তাহলে কি দুইটা অ্যানায়ন প্লাস একটা অ্যানায়ন মিলে তিনটা অ্যানায়ন তৈরি করা যায়। এই তিনটা অ্যানায়ন আবার কি করে আরেকটা অ্যানায়ন ত্যাগ করে, সেই ত্যাগকৃত অ্যানায়ন সাইটোক্রোম সি থেকে সাইটোক্রোম বির দিকে যায়। সাইটোক্রোম বির কি Fe2+ এর যে উপরে এই তিনটা অ্যানায়ন সে একটা অ্যানায়নের সাথে যুক্ত হয়, এই দুইটা অ্যানায়ন সে একটা অ্যানায়নের সাথে যুক্ত হয়, তিনটা অ্যানায়ন পরিণত হবে। আবার এই তিনটা অ্যানায়ন কি অ্যানায়নকে একটা অ্যানায়ন ত্যাগ করে দিবে, সেই ত্যাগকৃত অ্যানায়ন এভাবে কি এখানে ভিতরের তলে আসে, ভিতরের তল থেকে নরমালি একদম সেলের ভিতরে ঢুকে গেছে। তাহলে দেখো যে ইলেকট্রনের দিক আর অ্যানায়নের দিক ভিন্ন। ইলেকট্রন কি করতেছে আমার ভিতরের তল থেকে বাইরের তলে, ভিতরের তল থেকে বাইরের তল। অ্যানায়নের দিকটা হচ্ছে কি আমার বাহির থেকে
ভিতরের দিক, এদের দিক দুইটা হচ্ছে কি সম্পূর্ণ উল্টা। এইভাবে অ্যানায়ন ভিতর থেকে বাইরে এবং ইলেকট্রন ভিতর থেকে বাইরে, অ্যানায়ন বাইরে থেকে ভিতর প্রবেশ করে। এইভাবে আমার লুন্ডেগারের মতবাদ সম্পূর্ণ হয়ে থাকে। আর যে ক্যাটায়ন, এই ক্যাটায়নটা কোনো সাইটোক্রোম দিয়ে যাবে না। এই ক্যাটায়নটা নরমালি যে নিষ্ক্রিয় পরিশোষণ পদ্ধতি, এটা ডাইরেক্ট এভাবে এখান থেকে সুন্দরভাবে চলে যাবে। এর পরিবহনের জন্য কোনো সাইটোক্রোমের দরকার হবে না। এই ক্যাটায়নটা নিষ্ক্রিয় আয়ন পরিশোষণের মাধ্যমে বাহির থেকে ভিতরে প্রবেশ করবে। এবং এখানে আমি সক্রিয় আয়ন পরিশোষণ আর নিষ্ক্রিয় পরিশোষণের একটা পার্থক্য, যে সক্রিয় আয়ন পরিশোষণ পদ্ধতিতে কি ক্যাটায়ন অ্যানায়ন একই সাথে কি নিষ্ক্রিয়তা একই সাথে পরিশোষিত হয় না, কিন্তু এখানে কি দুইটা কি একই সাথে পরিশোষিত হয়। আর ক্যাটায়নটা আমার নরমাল নিষ্ক্রিয় পদ্ধতিতে বাইরে থেকে ভিতরে প্রবেশ করে। এবার লুন্ডেগারের মতবাদ সম্পূর্ণ হয়ে যায়। তাহলে প্রথমে আমার কি হবে, ডিহাইড্রোজেন বিক্রিয়ায় হাইড্রোজেন ভেঙে হাইড্রোজেন আয়ন আর ইলেকট্রন তৈরি হবে। সেই ইলেকট্রন প্রথমে সাইটোক্রোম বি তে যাবে, সাইটোক্রোম বি এর Fe3+ সেই ইলেকট্রনটা গ্রহণ করে Fe2+ এ পরিণত করবে। Fe2+ সেই ইলেকট্রনটাকে ত্যাগ করবে, তখন সেই ইলেকট্রন আবার সাইটোক্রোম সি এর Fe3+ গ্রহণ করে Fe2+ এ পরিণত করবে। এই Fe2+ সেই ইলেকট্রনটা আবার ত্যাগ করবে, সেই ইলেকট্রনটা সাইটোক্রোম এ তে গ্রহণ করবে। সাইটোক্রোম এ কোন অংশ গ্রহণ করবে Fe3+। Fe3+ সেই ইলেকট্রনটা গ্রহণ করে Fe2+ এ পরিণত করবে। Fe2+ সেই ইলেকট্রনটাকে আবার ছেড়ে দিছে। এই ছাড়াকৃত ইলেকট্রন এই হাইড্রোজেন আয়ন আর অক্সিজেন বিক্রিয়া করে ওয়াটার বা জলীয় বাষ্প তৈরি করে। আর বাহির থেকে অ্যানায়ন তখন ভিতরে ঠিক তার উল্টার বিপরীত দিকে প্রবেশ করে। আর ক্যাটায়নটা আমার নিষ্ক্রিয় পরিশোষণ পদ্ধতির মাধ্যমে নরমালি পরিবাহিত হয়ে থাকে। এটা হচ্ছে লুন্ডেগারের মতবাদ। আর লুন্ডেগারের মতবাদ বিজ্ঞানী লুন্ডেগার দিছিল 1954 সালে। এই মতবাদ অনুসারে উনি তখন দেখছিলেন যে একটা উদ্ভিদের কাণ্ড বা মূলকে যখন কেটে নরমাল পানি থেকে আমি যদি একটা লবণের দ্রবণ বা সোডিয়াম ক্লোরাইড যুক্ত দ্রবণে নেই, তখন দেখবো কি উদ্ভিদের লবণ শোষণের হার বেড়ে যাচ্ছে, মানে উদ্ভিদ বেশি পরিমাণ লবণ শোষণ করতেছে। এই কারণে লুন্ডেগারের মতবাদকে লবণ শোষণ মতবাদও বলা হয়। আবার আরেকটা জিনিস বিজ্ঞান লুন্ডেগার দেখছে যে এই মতবাদে দেখেন লবণ শোষণ যখন হয় তখন সাথে সাথে অ্যানায়ন, এই অ্যানায়নের শোষণের হারও বেড়ে যায়, মানে উদ্ভিদের মূলটা আরো বেশি অ্যানায়ন শোষণ করতেছে। তা একে অ্যানায়ন শোষণ মতবাদ বলা হয়। তাহলে এর তিনটা নাম হচ্ছে লুন্ডেগারের মতবাদ, সাইটোক্রোম পাম মতবাদ, লবণ শোষণ মতবাদ, অ্যানায়ন শোষণ মতবাদ। এইটা খুব ইম্পর্টেন্ট। তোমরা এই যেভাবে ফিগারটা আঁকছে এই ফিগারটা আঁকাবো এবং বর্ণনা, আমি বর্ণনার যে এটা একটা হ্যান্ড নোট আমার ফেসবুক পেজে দিয়ে দেবে। আর তোমাদের ফ্রেন্ড মাঝে বেশি বেশি আমার এই ভিডিওগুলো শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর এর পরবর্তী ক্লাসে সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করাবে, সালোক সংশ্লেষণের চক্র এবং অচক্রে ফটোফসফোরাইলেশন নিয়ে আলোচনা করাবে। ততক্ষণ পর্যন্ত তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখাবো তোমাদের সবার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।